আচ্ছা, তাহলে এখানেও আগে W ইকুয়াল টু কি পেয়েছিলাম? E বাই কত? Q। E বাই কত? তাহলে W হচ্ছে কাজ, V হচ্ছে বিভব, Q হচ্ছে আধান। W হচ্ছে কাজ, E হচ্ছে তড়িৎচালক শক্তি, আর Q হচ্ছে কি বলেন তো? আধান, তাই না? এই সূত্রটাকে আপনারা মডিফাই করতে পারবেন কিনা? পারবো। তাহলে আমরা এই কয়েকটা সূত্র পড়ছি কিনা? এখন এক পরের প্রশ্নে চলে আসেন, রোধ কাকে বলে? কি কাকে বলে? রোধের আগে যেটাকে আমাকে জানতে হবে কুলম্বের সূত্র। কি বলেন তো? তাহলে আমরা বলি কুলম্বের সূত্র। কি বললাম? ডিয়ার স্যার, তাপমাত্রা স্থির থাকলে কি? তাপমাত্রা কি স্থির মানে তাপমাত্রা চেঞ্জ করা যাবে না। যত তাপমাত্রা আছে ততই থাকবে। আপনি একটা জানেন তাপমাত্রার উপর কিন্তু রোধ আবার কাজ করে। যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে রোধ কমে যাবে, রোধ কমে যায়। এই জন্য তাপমাত্রাকে স্থির রাখতে হবে, উপাদান ঠিক রাখতে হবে, উপাদানও চেঞ্জ করা যাবে না, দুইটা জিনিস। তো এখানে যেটা বলা হয় যে তাপমাত্রাকে স্থির রাখলে কাকে? তাপমাত্রাকে স্থির রেখে, তাপমাত্রা কি রেখে? স্থির রেখে, তাপমাত্রাকে যদি স্থির রাখেন তাহলে কোন পরিবাহীর মধ্য দিয়ে, তাপমাত্রা স্থির রাখলে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কে প্রবাহিত হয়? তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে আরেকবার বলেন, কি বললাম? তাপমাত্রা কি থাকলে, তাপমাত্রা কি থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত তা ওই পরিবাহী, তা দুই প্রান্তের, কয় প্রান্তের? বিভব পার্থক্যের। তাহলে আরেকবার বলেন, কি বললাম? তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহী যে পরিমাণ তড়িৎ প্রবাহিত তা ওই পরিবাহী, কয় প্রান্ত? বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ ধরেন এটা পরিবাহী তার, এই প্রান্তটার নাম হচ্ছে এ, এই প্রান্তটার নাম হচ্ছে, এই প্রান্তটাকে বলবো VA, এই প্রান্তটাকে বলবো কত? VB। কি বলবো বলো তো? তাহলে এখন তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, মানে আয়ের মান, কার মান? এইদিকে তাকান, কার মান? আয়ের মান। তার দুই প্রান্তের বিভব পার্থক্যের কি? সমানুপাতিক। তাহলে আই ভ্যারিজিয়াস কি হবে? আই ভ্যারিজিয়াস যদি আমি বলি VA মাইনাস হবে কত বলো তো? VB। আইটা থাকলো, ভ্যারিজিয়াসও থাকলো, তা আমরা কি এক কাজ করতে পারি? তাহলে V ইকুয়াল হচ্ছে VA মাইনাস হচ্ছে কত বলো তো? VB। পার্থক্য, এটা হচ্ছে বিভব পার্থক্য। কি বলেন? তো এই সূত্রটা মনে আছে? কি বলেন তাহলে? তাপমাত্রা কোন পরিবাহী যে পরিমাণ বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত তা বিভব পার্থক্যের সমানুপাতিক, বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ V ইকুয়াল তাহলে VA মাইনাস কত করলাম? VB। কি করলাম? তাহলে I ভ্যারিজিয়াস VA মাইনাস কত হলো? এটা জায়গায় কি আমি V লিখতে পারি না? আচ্ছা, I এটা একটা সমানুপাতিক চিহ্ন। কি বললো? এই চিহ্নটাকে উঠাই তাহলে একটা সমানুপাতিক প্রতীক নিতে হবে, তাই না? তো এখানে প্রতীকটা নিতে হয় I ইকুয়াল টু এটা উঠাই দিলে 1 বাই কত? R। আর এখানে থাকলো কত? V। তাহলে এখন সমান সমান আমরা চিহ্নটা লিখতে পারলাম I ইকুয়াল টু হচ্ছে V বাই কত? R। V বাই কত? R। V বাই কত? R। এই R হচ্ছে রোধ। আর কে বলা হয় পরিবাহীর কি? রোধ। কি বলা হয়? তাহলে আর কে কি দ্বারা প্রকাশ করি? রোধের একক হচ্ছে ওহম। রোধের একক কি? ওহম। রোধের একক কি? এই রোধের একক ওহম। কেন? এই রোধটা আবিষ্কার করেছে জর্জ সাইমন ওহম। জর্জ সাইমন ওহম এই বিজ্ঞানী রোধটাকে আবিষ্কার করেছে, তার নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে ওহম। কি বলেছেন? ওহম। এখন রোধ কাকে বলে? কি কাকে বলে? রোধ কাকে বলে? এখন রোধ কাকে বলে? রোধের বিষয়টা হচ্ছে, রোধ মানে বাধা। রোধ মানে কি? বাধা। রোধ মানে কি? বাধা। তাহলে পরিবাহীর যে ধর্মের জন্য, পরিবাহীর যে ধর্মের জন্য, আর বলেন কি বললাম? এর মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে? বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি হয়। কার সৃষ্টি হয়? তাকে কি বলে? রোধ বলে। আরেকবার বলবেন, তাহলে কি বললাম বলেন? পরিবাহীর যে ধর্মের জন্য, পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে কিসের সৃষ্টি হয়? বাধার সৃষ্টি হয়। তাকে কি বলে? রোধ বলে। তাহলে রোধ কাকে বলে? বলে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি হয় তাকে কি বলে? রোধ। কি বলে? বলে রোধ বলে। কি বলে? রোধ। এখন আপনাকে আমি একটা কথা বলি, শুনুন। আর রোধের কয়েকটা সূত্র আছে। এখন আপনি বলেন দেখি, একটা চিপা গলি আর একটা হচ্ছে বড় গলি, কোনটা দিয়ে যাওয়া সোজা? বড় গলি দিয়ে সোজা। তাহলে বড় গলি মানে প্রস্থ বড়, প্রস্থ, আর ছোট গলি মানে প্রস্থ চিকন। প্রস্থ কি? ছোট বা চিকন, তাই না? তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে যার ক্ষেত্রফল বেশি, কি বলো তো? ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল বেশি, রোধ কম, রোধ কম। অর্থাৎ
রোধের একটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে যে প্রথম সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্যের মানে একটা তার 5 মিটার, কয় মিটার? আর একটা তার 10 মিটার। তাহলে কার রোধ বেশি হবে? তাহলে সমানুপাতিক। বাড়লে বাড়াইলে মানে বাড়াইলে যদি বাড়ে তাহলে সমানুপাতিক, আর বাড়াইলে যদি কমে তাহলে ব্যস্ত অনুপাতিক। কি পাতিক? অর্থাৎ সূত্রটা এরকম পাই আমি, I ভ্যারিজিয়াস হচ্ছে কত? L। আরেকটা সূত্র পাই I ভ্যারিজিয়াস 1 কত? A। দুইটা সূত্রকে তখন এক জায়গায় করতে হবে। তাহলে এটা হচ্ছে সমানুপাতিক। কি বলতো? আর এটা কি পাতিক? ব্যস্ত অনুপাতিক। কি পাতিক? অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়াবে রোধ তত বাড়বে। তাহলে বাড়াইলে বাড়বে, বাড়াইলে তাহলে কি? সমানুপাতিক। তাহলে আরেকবার বলেন, কি বললাম? তাহলে বাড়াইলে বাড়লে, আর যত ক্ষেত্রফল বাড়াবেন তত রোধ কমে যাবে। ব্যস্ত অনুপাতিক। কি পাতিক? তাহলে আপনারা কি বুঝতে পারছেন সমানুপাতিক আর ব্যস্ত অনুপাতিকের সম্পর্ক কি? তাহলে বাড়াইলে যদি কি যায়, মানে যত দৈর্ঘ্য বাড়বে। এখন আপনার কাছে প্রশ্ন ছিল যে একটা 5 মিটারের তার, একটা 10 মিটারের তার, কার রোধ বেশি? 10 মিটার তারের রোধ। মানে আপনি দৈর্ঘ্য বাড়াইলে রোধও কি হয়ে যাবে? বেড়ে যাবে। এখন বলেন যদি 100 মিটার তারের রোধ, 100 মিটার একটা তার হয়, তাহলে রোধ বেশি হবে না কম হবে? তাহলে যত দৈর্ঘ্য বাড়াবো তত রোধ বেশি হবে, যত দৈর্ঘ্য বাড়াবো তত রোধ বেশি হবে। আর এখন ক্ষেত্রফলে যদি চলে আসি, কি চলে আসি? তাহলে ক্ষেত্রফল বাড়াবেন মানে রাস্তা প্রশস্ত করছে, তাহলে রোধ কম, সহজে যাওয়া যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্ষেত্রফল যদি বাড়ায় তাহলে রোধ কমবে, ক্ষেত্রফল বাড়াইলে রোধ কমবে, আর ক্ষেত্রফল যদি কমায় রোধ কি হবে? বাড়বে। আমি ক্লিয়ার? তাহলে রোধের একক কি বললাম? ওহম। এখন আরেকটা কথা বলি, এই একটা প্রশ্ন আছে আমরা শেষ করব। দেখেন তাহলে রোধ কাকে বলে আপনি বুঝতে পারছেন? রোধের একক কি বললাম? ওহম। রোধের একক কি? রোধ কাকে বলে বললাম? যে পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি হয়। এখন চলে আসেন তড়িৎ প্রবাহের দিক। তড়িৎ প্রবাহের দিক। আচ্ছা, আমি দুইটা আধান রাখলাম, দুইটা বস্তু রাখলাম। এটা হচ্ছে 20 ভোল্ট, কয় ভোল্ট? আর এটা হচ্ছে 10 ভোল্ট। একটা 20 ভোল্ট, একটা এর বিভব বেশি, এর বিভব কম। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে। কি থেকে? এটা হচ্ছে উচ্চ বিভব, আর এটা হচ্ছে কি বিভব? নিম্ন বিভব। কি বিভব? আর বলেন উচ্চ বিভব এবং নিম্ন বিভব। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে কোথা থেকে? উচ্চ থেকে নিম্ন। বিদ্যুৎ প্রবাহিত হবে কোন দিকে? উচ্চ থেকে নিম্ন। নিম্ন বিভবে উচ্চ থেকে নিম্ন বিভবে। বলেন বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হবে? উচ্চ বিভব থেকে নিম্ন। তাহলে এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক। এই যে বলছি বিদ্যুৎ প্রবাহের দিক লেখো। কি লেখো? দিক লেখো। তাহলে আপনি বলবেন আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। এখন আপনাকে যদি বলি এটা এ, এটা কত? তাহলে কোথা থেকে কোথায় বিদ্যুৎ যাবে? এ থেকে বি। বিদ্যুৎ যেই দিকে প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহ হবে তার বিপরীত দিকে। তার বিপরীত দিকে। তাহলে এ থেকে বি তে যদি বিদ্যুৎ যায় তাহলে বি থেকে এ তে আসবে হচ্ছে ইলেকট্রন। কি আসবে বলো তো? এখন আপনি যদি বলেন ইলেকট্রন তাহলে কোথা থেকে কোথায় প্রবাহিত হবে? বি থেকে। এখন আমি আরেকটা সহজ কোশ্চেন আপনাকে বলি। ধরেন দুইটা বস্তু, কয়টা বস্তু? কয়টা বস্তু? দুটি বস্তু। এর ইলেকট্রন হচ্ছে 11টা, এর ইলেকট্রন হচ্ছে কয়টা? 11টা। কয়টা? আপনারা জানেন জয়টা ইলেকট্রন থাকে তয়টা প্রোটন থাকে। এখন এরও প্রোটন হচ্ছে 11টা। কয়টা? এরও প্রোটন হচ্ছে কয়টা? এখন আমি যদি বলি এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসলো, একটা ইলেকট্রন আসলো, কয়টা? একটা। তাহলে এখন একটা ইলেকট্রন বাদ যাবে কিনা? তাহলে ইলেকট্রন হবে কত? 10টা। কয়টা? 10টা। আর এর ইলেকট্রন হয়ে যাবে কয়টা? 12টা। কয়টা যাবে? 12টা। আচ্ছা, ইলেকট্রন চলে গেল 10টা, আর প্রোটন কয়টাই থাকলো? আর প্রোটনের আধান কি ধনাত্মক? কি বলতো? তাই কি ঋণাত্মকের বেশি সংখ্যা না ধনাত্মকের বেশি সংখ্যা? তাহলে অতএব এই পদার্থটা হলো ধনাত্মক। কি হলো? আচ্ছা, এখন বলেন এর ইলেকট্রন কয়টা হইল এখন? আর প্রোটন কয়টা? কার সংখ্যা বেশি, প্রোটনের না ইলেকট্রনের? আর ইলেকট্রন কি ধনাত্মক না ঋণাত্মক? তাহলে এই বস্তুটা তখন হয়ে গেল ঋণাত্মক। তাহলে যে গ্রহণ করলো সে হলো, আর যে দান করলো সে হলো। আমি ক্লিয়ার? তিনটা বিষয় বুঝতে পারছেন? তাহলে আমি প্রথম থেকে বুঝতে চাচ্ছিলাম। তাহলে ইলেকট্রন প্রবাহ হবে কোন দিকে বলেন? উচ্চ বিভব থেকে। আর ইলেকট্রন প্রবাহ হবে নিম্ন বিভব থেকে। আচ্ছা, যে ইলেকট্রন দান করবে সে হবে কি? আর যে গ্রহণ করবে ঋণাত্মক। তাহলে সব কথা ক্লিয়ার এখানে। এরপরে চলে আসেন তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ কাকে বলে? তড়িৎ আবেশ ধরেন একটা বস্তু আহিত আছে। কি আছে? মানে চার্জিত আছে। কি আছে? আহিত বা চার্জিত। তাহলে আরেকটা বস্তু হচ্ছে চার্জহীন বস্তু। কি বস্তু? তো আমার কথা হচ্ছে চার্জহীন বস্তুটিকে
চার্জযুক্ত বস্তুর কাছে নিয়ে আসবেন, দিয়ে একেও চার্জ করবেন। কি করবেন? একে বলবো তড়িতাবেশ। কি বলবো? এখন বিজ্ঞানের ভাষায় যদি বলা হয় তাহলে অনাহিত বস্তুকে কাকে? আহিত বস্তুর সংস্পর্শে নিয়ে গিয়ে আহিত করবেন। কি করবেন? আহিত করবেন। কি করবেন? হ্যাঁ, কি করবেন? আহিত করবেন, তাই না? মানে একটা রঙিন বস্তু আর একটা রঙহীন বস্তু, রঙহীন বস্তুকে রঙিন বস্তুর কাছে নিয়ে যায় রঙিন করে দেবেন। কি করে দেবেন? রঙিন করে দেবেন, তাই না? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে মানে ভালো মানুষের কাছে গিয়ে ভালো হওয়া। কি হওয়া? তাহলে এটা তড়িতাবেশ। কি হলো? আবার খারাপ মানুষের কাছে গিয়ে খারাপ হওয়া কি? তড়িতাবেশ, তাই তো নাকি? তাহলে আমরা বললাম ভাই দেখেন, তাহলে একটি অনাহিত কারণ বলেন, কি বললাম? কার কাছে নিয়ে যাবেন? কার কাছে নিয়ে আসলে নিয়ে আসে কি করবেন? এটাকে কি বলবেন? তড়িতাবেশ। তড়িতাবেশ। শ্রেণী বর্তনী, সমান্তরাল বর্তনী। শ্রেণী বর্তনী, এই দুইটা সব থেকে ভালো জানতে হবে। একটা হচ্ছে শ্রেণী বর্তনী আর একটা সমান্তরাল বর্তনী। আপনাকে ভালো জানতে হবে। তাহলে কয়টা বর্তনী জানতে হবে? দুইটা। কয়টা বর্তনী বলেন? দুইটা। একটা কি বর্তনী বলেন? আচ্ছা, ওকে, আমরা এরপরে প্রশ্ন দুইটা দেখব। তো শ্রেণী বর্তনী, শ্রেণী বর্তনী, আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনী। আপনারা অনেক সময় খেয়াল করবেন যে একই সুইচে আমার তিনটা জিনিস চলছে, অথবা প্রত্যেকের জন্য সুইচ আলাদা। সুইচ বাসা বাড়ির বিদ্যুৎ প্রবাহগুলো দেখি, অনেক সময় আপনি দেখেন মরিচ বাতিগুলো জ্বলে না? জ্বলে কিনা? একটা তার দিয়ে অনেকগুলো মরিচ বাতি জ্বলছে, আবার এক একটার জন্য এক একটা করে সুইচ আলাদা আছে। তো আমাদের বিষয়টা হচ্ছে এরকম, শ্রেণী বর্তনী কাকে বলে? আপনি বলবেন যে বর্তনীতে রোধগুলো, যে বর্তনীতে রোধগুলো, আর বলো যে বর্তনীতে রোধগুলো একটির সাথে আরেকটি, একটির সাথে আরেকটি ধারাবাহিকভাবে যুক্ত থাকে। কিভাবে? দেখো, অর্থাৎ একটার শেষ খণ্ড আরেকটার প্রথম, একটার শেষ আরেকটার আবার শেষেরটার শেষ আর প্রথমটার প্রথম এক জায়গায় মিলিত হবে, তাকে আমরা বলবো হচ্ছে শ্রেণী বর্তনী। স্যার এত বড় সংখ্যা লিখতে পারবো না, সংখ্যাটা এরকম। শ্রেণী বর্তনী কাকে বলে? তাহলে যে বর্তনীতে রোধগুলো, যে বর্তনীতে রোধগুলো পরস্পরের সাথে, আর বলেন কি বললাম? যে বর্তনীতে রোধগুলো পরস্পরের সাথে। হয়তো বই এভাবে পাবেন না, আমি সাজিয়ে ছোট সহজ করে বলছি। তাহলে যে বর্তনীতে রোধগুলো পরস্পরের সাথে, আরেকবার বলো কি বললাম? সাথে একটির পর একটি, একটির পর একটি ধারাবাহিকভাবে কি থাকে? সাজানো থাকে। আরেকবার বলেন কি বললাম? যে থাকে তাকে শ্রেণী বর্তনী বলে। কি বর্তনী বলে? আচ্ছা, শ্রেণী বর্তনী বলে। এরপরে তাহলে সমান্তরাল বর্তনী কাকে বলে? স্যার দেখেন, ওটা দেখেন একটার পর একটা পরস্পর যুক্ত আছে না? আচ্ছা, তাহলে আগে ওটার কাজ বলি। এখান থেকে আপনাকে বলবে তুল্য রোধ বের করো। কি রোধ? তুল্য রোধের সূত্র হচ্ছে RS = R1 + R2 + R3 প্লাস ডট 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 RN। জয়টা থাকুক, সবগুলোরই খালি যোগ হবে। কি হবে? যোগ। আচ্ছা, আপনি এখন বলবেন স্যার তুল্য রোধ কি? স্যার আপনি যে বললেন তুল্য রোধ বের করো, তুল্য রোধ কি জিনিসটা? কি তুল্য রোধ কি? হোয়াট ইজ তুল্য রোধ? তো তুল্য রোধ বিষয়টা এরকম, দেখেন প্লিজ। তুল্য রোধ, তাহলে দেখো, সবগুলো রোধের পরিবর্তে যে রোধটা ব্যবহার করলে বর্তনীর তড়িৎ প্রবাহের কোনো পার্থক্য হবে না। তাহলে এভাবে বলা যায় দুই বা ততোধিক রোধের পরিবর্তে, আরেকবার বলেন কি বললাম? যে রোধ ব্যবহার করলে, যে রোধ ব্যবহার করলে বর্তনীর তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় না, তাকে তুল্য রোধ বলে। তাহলে আরেকটা প্রশ্ন আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারেন, 14 নাম্বার। সেটা হচ্ছে তুল্য রোধ কাকে বলে? কি কাকে বলে? তুল্য রোধ কাকে বলে? তাহলে আমরা তুল্য রোধ কাকে বলে আমরা বলতে পারবো। কি বললাম বলো তো? দুই বা ততোধিক রোধের পরিবর্তে। বলেন বলেন আমার সাথে সাথে কি? রোধের পরিবর্তে যে রোধ ব্যবহার করলে, যে রোধ কি করলে? ব্যবহার করলে, তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না, বা বিভবেরও কোনো পরিবর্তন হবে না, তাহলে তুল্য রোধ বলে। তো তুল্য রোধ বাইর করতে হলে দেখেন R1 R2 R3 RN যতগুলো থাকবে সব যোগ করতে হবে। তো এখানে আমি R1 এর মান কত দিচ্ছি বলেন তো? 5। R2 এর মান 5, R3 এর মান 5। তাহলে এখন মোট কত হয়ে গেল? 15। কত হলো বলো? 15 হলো কিনা বলেন? হয়েছে, 15 হয়েছে। আচ্ছা, সমান্তরাল বর্তনী কাকে বলে? সমান্তরাল বর্তনী কাকে বলে? তাহলে আপনি বলবেন যে বর্তনীতে রোধগুলো, যে বর্তনীতে রোধগুলো, যে বর্তনীতে রোধগুলো উপর নিচ, দেখেন
অর্থাৎ যে বর্তনীতে রোধগুলো প্রথম বিন্দু মানে শুরুর বিন্দুগুলো এক জায়গায় এক প্রান্তে, আবার শেষ বিন্দুগুলো অপর প্রান্তে যুক্ত থাকে। আর একটু সোজা করে সাজিয়ে বলি, তাহলে যে বর্তনীতে রোধগুলো শুরুর প্রান্তটি কি প্রান্ত বলতো? শুরুর প্রান্তটি এক বিন্দুতে, কি বিন্দুতে? আর শেষ প্রান্তগুলো এক বিন্দুতে। তাহলে এখন বলেন, তাহলে শুরু আর হচ্ছে কি শেষ, শুরু আর কি শেষ। তাহলে আপনি বলেন যে বর্তনীতে রোধগুলো, আর একবার কি বললাম? যে বর্তনীতে রোধগুলোর প্রথম প্রান্ত কি প্রান্ত? এক বিন্দুতে, কি বিন্দুতে? এবং শেষ প্রান্ত আরেক বিন্দুতে কি থাকে? যুক্ত থাকে, তাকে সমান্তরাল বর্তনী বলে। তাহলে সমান্তরাল বর্তনী যে বর্তনীতে রোধগুলো, যে বর্তনীতে রোধগুলোর প্রথম প্রান্ত কি বলতো? এক বিন্দুতে এবং শেষ প্রান্ত যুক্ত তাকে সমান্তরাল। বাসা বাড়িতে যতগুলো মানে নকশা ব্যবহার করা হয়, ফ্যান, টিভি, ফ্রিজ, লাইট, আলাদা আলাদা সুইচ আছে না, এগুলো হচ্ছে সমান্তরাল বর্তনী। কি বর্তনী? তাহলে বাসা বাড়িতে ব্যবহার উপযোগী বর্তনী হচ্ছে সমান্তরাল বর্তনী। অর্থাৎ যেই বাতিটা দরকার তার সুইচ দেব, আর যেটা দরকার নেই তার সুইচ দিব না। তাইলে ওইখানে আমার বিদ্যুৎ সাশ্রয়ী হবে কিনা? আর আমি যদি এক কাজ করি যে আমি এইভাবে লাগাইছি শ্রেণীতে, এখন আমার বাতি দরকার এইটা, কিন্তু তারপর আমার এই দুইটা জ্বালাইতেই হচ্ছে, কারণ একটা লাইন, এই ক্ষেত্রে আমার বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে। আবার আমি ওই পূর্ণ মাত্রায় ভোল্টেজটাও কি করব? পাবো না। তখন এখানে আলো কম দিবে, এগুলোতে আলো কম দিবে। আর এইখানে যদি আমি বলি আমার এইটা বাতি দরকার, আমি ওই সুইচটা দেবো, এইটা দরকার এইটা দেবো, এটা দরকার এটা দেবো। আর এই ক্ষেত্রে বিভব পার্থক্য সমান থাকে, ফলে এটা কি আলো বেশি পাওয়া যায়। তাহলে বাসা বাড়ির জন্য কোনটি গুরুত্বপূর্ণ? সমান্তরাল। কি বলো তো? এখানে তড়িৎ প্রবাহ কি কমে যায়, বিভবও কমে যায়। আর এখানে তড়িৎ প্রবাহ বিভব কি থাকে? সমান। তাহলে আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বৃন্দ। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো অধ্যায় নিয়ে। ধন্যবাদ সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম।